উৎসবের মরশুমটা গণেশ পুজো দিয়ে মনে হলো শুরু হয়েছিল সেপ্টেম্বরে। সে এখন চলছে, এবং এখনো জগদ্ধাত্রী, ছট, তারপরে কার্তিক পুজো এইসব আছে। কিন্তু সেটা কথা না, কথা হলো এবারে যে শব্দবাজির দাপট রাত 10টার পর থেকে, সেটা কিন্তু ওই যে প্রথম যখন শুরু হয়েছিল না, তখন খুব মজা লেগেছিল, আমাদের আনন্দ হয়েছিল, বা এরকমও হয়, হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে এরকমও হয়। কিন্তু এবারে ওই ভোট বাজার এসে গেছে তো, তাই বিরোধী বলুন, শাসক বলুন, সবাই কি সুন্দর মৃদু মৃদু নীরবতা দিয়ে একটা কোটিং দিয়ে রেখে দিল। আর প্রশাসনও যাদের কথায় ওঠে বসে, তারা বললেন যে ওই তো 10টা অবধি তো আমাদের পেট্রোল ভ্যান ঘুরে দেখেছে 600 লোককে। 10টার পরে, মানে ওই 10টার পরে ডট ডট ডট, তো 10টার পরে যে তাণ্ডবটা আমি আমার এরিয়ায় পেয়েছি, সেটা অভাবনীয়। 5 কি 6 তলার ওপর থেকে যে কোন ডেসিবেল মেনে তারা করেছিল, এবং আমি যেখানে থাকি সেখানে একজন ভিআইপির পার্সোনাল পুজোর জন্য প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তারা কোন জগতে ছিল, নাকি তাদের ওইটুকুই ডিউটি ছিল আর চতুর্দিকে কিচ্ছু দেখার দরকার ছিল না? পরদিন থানাকে ফোন করাতে বললো কাল রাত্রে করেছিলেন। আমি বললাম, কাল রাত্রে তো আপনাদের হাফ প্লাটুন আমার পাড়াতেই ছিল, তাদের ভরসায় বসেছিলাম যে তারা কতক্ষণে ঠিক করে। কিন্তু তারা যখন করলো না, তাই আজ সকালে বাসি কমপ্লেন করছি। মানে তাদের কোনো ব্যাপারই না। তো এই ব্যাপারটাই দেখলাম। দেখতে দেখতে আরেকটা কথা মনে হচ্ছিল, দেখুন, ওই অনেক বছর আগে ওই রবীন্দ্র সরোবরের ছট পুজো নিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ড অনেক কিছু দেখেছিলাম, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। শেষমেশ শাসক বলেছিল যে ওই রবীন্দ্র সরোবরের মধ্যে ছট পুজোর আর কি ব্যাপার স্যাপার। শাসকের একটা ঢাল হলো, সেটা হলো কি যেন কি যেন একটা ভাবাবেগ। হ্যাঁ, আমার না মাথা এখন আর কাজ করে না। মানে ম্যাক্সিমাম লোকের ভাবাবেগে আঘাত করা হয়ে যাবে, তাই জন্য তারা আমাদের ট্যাক্সের পয়সায় পলিউশন কন্ট্রোল বোর্ডেরও বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্ট অব্দি চলে গেছিলেন। তো ভাবাবেগ মানে বুঝতে পারছেন তো? ভাবাবেগ তরল না বায়বীয় না বাষ্পীয় না কি? কিন্তু একটা সলিড যে ভোট ব্যাংক, এবং একটা নির্দিষ্ট ক্যাটেগরির ভোট ব্যাংক ছট পুজোর সময়, সেটা আমি তখনই দেখেছিলাম। তো এবার কালী পুজোয় যে কোনোদিন একটা শব্দবাজির উপর নিষেধাজ্ঞা এসেছিল, আমরা ওরকম নীরব কালী পুজো দেখেছিলাম, সেটা যেন ডাইনোসরের যুগে চলে গেল। তো যাই হোক, এবার সেই ভাবাবেগ থেকে আহ ভাবমূর্তির দিকে আসা যাক। দেখুন, আহ আমাদের এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, মোবাইলের যুগে, আপনি চান আর না চান, আহ বেশ কিছু জিনিস আপনার চোখের সামনে চলে আসে। আপনি টেলিভিশন বন্ধ করে দেন না কেন, এই সমস্ত বলতে পারবেন না, কারণ মোবাইল ছাড়া কোনো জীবন নেই। আর মোবাইলের মাধ্যমে আপনার চোখের সামনে চলে আসছে যে কোনো এক সাংসদ, তিনি সন্ধি পুজোর সময় কাঁপতে কাঁপতে আরতি করছেন, মা মা বলে ডাকছেন। আবার তিনি এই কালী পুজোর সময় একই কায়দায় করলেন, সবই ক্যামেরার সামনে, কিন্তু সেই মা মা করে ডাকছেন, হাত পা কাঁপছে, এবং পরক্ষণেই তিনি যত তার উম ভাবমূর্তি তিনি ভালো করলেন, ওই মা মা করে ডেকে ক্যামেরার সামনে, ততোধিক গালিগালাজ করছেন বিরোধী দলের মানুষজনকে। এবং এমন এমন ব্যক্তিকে গালিগালাজ করছেন, তিনিও কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও সাংসদ। তো এরকম একটা অবস্থায় না আমাদের কি করার থাকে, মানে আমরা যারা সাধারণ লোক, তাদের কিছুই হয়তো করার থাকে না, তাদের তো এই একটাই কাজ, তারা তো ভোটার। কিন্তু এদের ভাবমূর্তি, ভাবাবেগ, সবকিছু জলাঞ্জলি দিয়েও আমি বলছি যে শাসক যে দল, তাদের তো একটা উম ভাবমূর্তি বলে বস্তু থাকে। তো সেই রকম একটা অবস্থায় আমাদের কি করণীয় থাকে? দেখুন, যার উদ্দেশ্যে সেই আহ, মারাত্মক গালাগালি মুখে আনা যায় না, বাবার আবার কিরকম বাবা, কত রকমের বাবা, কত ফোল্ড বাবা, তিনি কিন্তু কোনো মানহানির মামলা টামলা করেন না, যারা কথায় কথায় আদালতে যান। তো এরকম সেটিং যদি থাকে, যে এই রকম গালাগালি দিলেও কিছুই বলছেন না, তখন তো ভাবতেই হয়। যেমন ধরুন ক্যামেরার সামনে রান্না,
ক্যামেরার সামনে রান্না, যার তার না, কোনো সেলিব্রিটি না, একদম সর্বোচ্চ নেত্রী এবং প্রশাসনিক প্রধান, তিনি রান্না করছেন, তলায় আগুন আছে কি নেই, এইটা এখন বিরাট প্রশ্ন হয়ে গেল। কিন্তু ভুললে চলবে না যে ওই রান্নাঘরে কিন্তু পারমিশন ছাড়া কোনো ক্যামেরা ঢুকতে পারে না। সুতরাং ক্যামেরাটার পারমিশন ছিল, এবং কেন ছিল সেটাও আমরা জানি। সেই ভাবাবেগ বলুন, ভাবমূর্তি বলুন, কারণ কয়েক মাসের মধ্যেই ভোট। যিনি রাঁধছেন তিনি কতখানি ডাউন টু আর্থ, তিনি কতখানি ভক্তিমতী, আর তিনি কতখানি উপোস করে আছেন, সেটাও কিন্তু ক্যামেরার সামনে হয়ে গেল। তো যাই হোক, এই যে সমস্ত ব্যাপার, তার মধ্যে ধরুন গাইঘাটা থেকে, কাকদ্বীপ থেকে, এসএসকেএম থেকে, উলুবেড়িয়া থেকে, দমদম থেকে, দুর্বৃত্তায়নের আপনি সকাল থেকে লিস্ট আপনি শেষ করতে পারবেন। কিন্তু এখানে অবস্থায় আমার আজকে একটা হিসাব মনে পড়ছিল। কিরকম হিসাব জানেন? মানে এত কিছু দেখে আমাদের তো এখন মেমোরি, সেই আমির খানের একটা সিনেমা এসেছিল না, যে শর্ট মেমোরি, সব ভুলে যায়। তো আমাদেরও এখন এত সমস্যা, এত সাবজেক্ট, আমাদের সেই মেমোরি শর্ট। কিন্তু আমার হয়তো অনেকটা সময় বেঁচে গেছে, অনেকটা ভাবনার জায়গা অনেক বেঁচে গেছে আমার জীবনে, ব্যক্তি জীবনে। তাই আমার মনে পড়ছিল যে 84 সাল থেকে 11 সাল অব্দি একটা নির্মাণ চলেছিল ভাবমূর্তি। আবার 11 পরবর্তী আজ অব্দি নির্মাণ চলেছে। একটা কথা ভেসে এসছে না, যে 2036 অব্দি একজন মুখ্যমন্ত্রী থাকবেন তাদের মুখপাত্র মাধ্যমে। তো আমি ভাবছিলাম যে 84 থেকে আজ, ধরুন 2025, কম দিন তো না। কিন্তু সেটাকে যদি ভাগ করি, তাহলে 84 থেকে আহ যখন থেকে আর কি ভিজিবল হচ্ছেন আমাদের অগ্নিকন্যা, আর 11ই মুখ্যমন্ত্রী হওয়ার আগে অব্দি তিনি এমপি, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি নানান রকম যে আহ, আহ, গাঠবন্ধন, সেই ইউপিএ না এনডিএ, নানান ভাবে তিনি বারবার আহ, সামিল হচ্ছেন। আর কখনো দপ্তরহীন মন্ত্রী হচ্ছেন, কখনো প্রতিমন্ত্রী হচ্ছেন, কখনো ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন, এবং কখনো সেই সময়ের আগে সততার একটা মানে প্রশ্ন চিহ্ন রেখে সেই ক্যাবিনেটের সেই দামি মন্ত্রিত্ব ছেড়ে চলেও আসছেন। তো যিনি ছবি হয়ে গেছে, যার কপালে এই আজকের দিন অব্দি এই দুর্দশাগুলো দেখা দুর্ভাগ্যটা আর জুটলো না, যিনি 1 বছর প্রায় চলে গেলেন, তিনি কি বলে গেছিলেন একটু শুনি। এটা হলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করব। বাংলার একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনাকে প্রশ্ন করছি, ম্যাডাম, আপনিও কিন্তু 70-এর কাছাকাছি, আপনিও কিন্তু আর বেশি দিন রাজত্ব করতে পারবেন না। ওল্ড এজ উইল কভার ইউ। আপনাকে কিন্তু নেমে যেতে হবে, কিন্তু নেমে যাওয়ার আগে একবার ভাববেন বাংলাকে কি দিয়ে গেলেন। এবারে উম যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, এই যে নির্মাণ, মানে একজন জননেত্রী তার ইমেজ তৈরি করার জন্য, ধরুন 84 থেকে 94, 94 থেকে 2004, তারপরে 5, 6, 7, 8, 9, 9, 10, 11, 27 বছর একটা নির্মাণ চলেছে, নির্মিতি। আর 2011 থেকে আজ অব্দি যে নির্মাণ চলছে, দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। সে নির্মিতির কথা কিছুটা আমরা বললাম, মানে আমি বললাম আপনাদের, কিন্তু 11-র পরবর্তী যে নির্মিতি, সে তার মধ্যে স্পেশালিটি কি ছিল? কারণ তার হাতে তখন প্রশাসনিক পাওয়ার, অ্যাবসলিউট মেজরিটির পাওয়ার, দলীয় পাওয়ার, পুলিশ আছে, দিন দিন ক্যাডার তৈরি হচ্ছে, টাকা আসছে। ওই যে একটা অদ্ভুত বিল আনলো না আমাদের এই বিজেপি সরকার, তারপরে এখন ওই ইলেকটোরাল বন্ড, এটা তো লেজিটিমেট। তো সেই যে সেই টাকা, প্লাস দুর্নীতি করা নানান রকম টাকা, সব মিলিয়ে সেই নির্মিতির স্পেশালিটি আরেক রকম। সেটা হলো, আমরা দেখেছিলাম যে এক দলে জিতবে কিন্তু চলে আসবে এই দলে। অর্থাৎ প্রথমে শুরু হলো কংগ্রেস দিয়ে, তারপরে শুরু হলো সিপিএম দিয়ে, তারপরে বিজেপি দিয়ে, মানে নির্বাচিত হচ্ছেন অন্য দলে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর চলে আসছেন কখনো 21-এর মঞ্চে,
না হলে কোনোদিন বিধানসভার বিধানসভার মধ্যে, এবং তারা কোথায় বসবেন কি বসবেন না বোঝা যাচ্ছে না। এ তো হচ্ছে বিধায়ক ভাঙানোর খেলা। তারপরে আমরা কি দেখলাম? দেখলাম যে আহ কাটমানি, দুর্নীতি পাইয়ে দেওয়া, এরকম একটা খেলা। অর্থাৎ অসংখ্য মানুষ এই দলটার মধ্যে ঢুকছে, তার কারণ দলটা করলে কিছু না কিছু পাওয়া যাবেই যাবে। তো এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি, এবং এই যে দল ভাঙনের রাজনীতি, এই যে আপনার মানে টইটম্বুর একটা একদলীয় শাসন থাকবে, সেখানে বিরোধী শূন্য হয়ে যাবে, সেখানে এজেন্ট বসাতে পারবে না, সেখানে বিরোধীরা নমিনেশন দিতে পারবে না, এই যে একটা অবস্থা, এবং সেটার মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে যে সবকিছু কিছুই হচ্ছে একেবারে ওই উন্নয়ন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উন্নয়ন দাঁড়িয়ে আছে সেই দেখে দেখে, উন্নয়ন দেখে দেখে। তো এই যে অবস্থাটা চলছে, তার মধ্যে চলুন নানান রকম স্ক্যাম, যে স্ক্যামে ইডি সিবিআই এগোয় বটে, কিছুই করতে পারে। ইডি সিবিআই বছরের পর বছর ডাকা ডাকি, আহ, অনেক কিছু হয়। ধরুন আমাদের আইনমন্ত্রী মলয় ঘটক কতবার ডেকেছে, কিচ্ছু হয়নি। এখন আবার চলছে কারামন্ত্রী, আবার কারোর বাড়িতে ছাপা মারছে, কিন্তু এই সমস্ত আপনি দেখতে পাবেন, কিন্তু এন্ডিং এ কিছু আপনি পাবেন না। এবং এই যে একটা অবস্থা, তারা অফিসিয়ালি সেটিং করে রেখেছে ওই উম, একটা ইন্ডিপিন্ডি জোটের মধ্যে, আর আনঅফিসিয়ালি হচ্ছে এদের সঙ্গে, অর্থাৎ এনডিএ এর সঙ্গে, অর্থাৎ সবই হবে, কিন্তু কিছুতেই আপনি একটা চার্জশিট দিয়ে একটা দোষী সাব্যস্ত করে একটা এন্ড হবে না। সারদা, নারদা, আরজি কর, এই দেখুন আরো কত কি, ওই, অভিজিৎ গাঙ্গুলি, আগের জাস্টিস, তিনি যে বিজেপির এমপি হয়েছেন, তিনি একেবারে ফাটিয়ে বলেছেন যে এবার আমাকে মুখ খুলতেই হবে, এরকম ধরনের কিছু একটা বলেছেন। তো এই যে অসংখ্য স্ক্যাম, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি, 100 দিন, আম, কতদিন তাদের 100 দিনের কাজের টাকা, যে নানান রকম দুর্নীতি, এর কোনো সুরাহা হবে না। এই যে নির্মিতি, এবং নির্মিতির পর আমাদের আবার ওই একটা দেখতে হলে আবার আরেকজনকে ফ্রি দেখতে হবে। সেটা এতদিন আমাদের কিছুটা উপায় ছিল যে উনি তো কোনো দলীয় বা প্রশাসনিক পদে নেই, তাই সেই অশোভন বাবুকে আমাদের ঘাড়ে আবার একটা প্রশাসনিক পদে চাপিয়ে দিলেন। আর আজকে ভাইফোঁটার দিনে আমাদের আবার তার সঙ্গে আবার আরেকজনকে ফ্রিতে দেখতে হচ্ছে। কারণ আমাদের যে মিডিয়ার ভাই বোনরা আছে না, তারা একটা জিনিস তো ভালো জানে যে কিসে টিআরপি আসবে। তো সুতরাং আপনার যতই ইচ্ছা করুক যে ভালো করে খবরটা না দেখবো, কিন্তু শর্টস এর মধ্যে, রিলস এর মধ্যে আপনার চোখের সামনে চলেই আসবে সেই অশোভন দৃশ্য, যেগুলোকে তোমার চোখে তো সকলই শোভন বলে আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং কেউ ওই বেহালা পূর্বের যে ইলেক্টেড এমএলএ, তার ইমেজ, তার মান সম্মান, তার মনের কষ্ট, তাকে যারা ভোট দিয়েছিল, সেগুলোর দিকে কেউই তাকাচ্ছে না। সুতরাং এখানে একটা দম বন্ধ করা পরিস্থিতিতে আপনাদের আহ কার কথা শোনা? তার কথাই শোনে, যিনি আমাদের মতন দুর্ভাগা না হয়ে আগেই অমৃত থেকে যাত্রা। একজন শহীদের নাম ভাঙিয়ে আপনি গত 28 বছর ধরে 21শে জুলাই পালন করছেন এবং কদিন আগেও পালন করেছেন। সেই সুশান্ত চ্যাটার্জি, যাকে আমি পার্সোনালি চিনতাম, ভালো মানুষ, হাওড়া শিবপুরের বাসিন্দা, সুশান্তবাবু দুটো হাইকোর্টের জাস্টিস ছিলেন, তাকে দিয়ে আপনি তদন্ত কমিশন করলেন। সেই তদন্ত কমিশনটিকে আপনি বিধানসভায় পেশ করে আপনি টেবল করেছেন, বিতর্ক করেছেন, তার যা রেকমেন্ডেশন ছিল সেগুলিকে আপনি অ্যাকসেপ্ট করেছেন। কেন করেননি? যদি না করে থাকেন তাহলে কেন আপনি সে একটা ওই রিটায়ার্ড জাস্টিসকে দিয়ে একটা কমিশন গঠন করেছিলেন? এর কোনো ব্যাখ্যা কিন্তু নেই। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে পার্থ চ্যাটার্জির সম্বন্ধে যে জিনিসগুলো আসছে, এটা লজ্জার, নিন্দার। যে কফিন কেলেঙ্কারিতে আপনি যখন অনেক আগের থেকেই পদত্যাগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের চাকরি হেলায় উড়িয়ে দিয়েছিলেন, আজকে আপনি কেন পার্থ চ্যাটার্জি, পরেশ অধিকারীকে বলতে পারছেন না গুড বাই মিস্টার চ্যাটার্জি অ্যান্ড মিস্টার অধিকারী, স্টেপ ডাউন, নেমে যান, আপনাদের কলঙ্ক মুক্ত হবেন, আবার আমি সসম্মানে আপনাদের নেব, রাজভবনে নিয়ে গিয়ে আবার শপথ বাক্য পাঠ করাবো। যিনি
একটা মোক্ষম কথা বলে গেছেন, যেটা আমরা অনেকেই মন থেকে বিশ্বাস করি অথচ বলতে পারি না। কারা বলতে পারেন বলুন তো? শিশুরা বলতে পারেন। আর যাদের ভয় ডর নেই, হ্যাঁ, হয়তো তাদের মতোই, ওই শিশুর মতোই আহ স্বচ্ছ স্পষ্ট নিজের জীবন দিয়ে অনেক কথা বলে গেছেন, সেই মানুষরাই বলতে পারেন। তো সেই একটা মোক্ষম কথা রাজধর্মের মাধ্যমে আহ, কি বলে গেছেন জানি না ইতিহাস কবে সেই ব্যাপারটা ঘটাবে। যে দল তিনবারের রেকর্ড ভেঙে চারবারের এবং সর্বকালের রেকর্ড পশ্চিমবঙ্গে ভেঙে একটা 36 সাল অব্দি জেতামনি দেয়, সেই দলের কাছে হয়তো উম, এই কথাগুলো খুব একটা ভালো লাগবে না। না লাগলেও তাদের কোনো অসুবিধা নেই, কারণ যিনি বলে গেছেন তিনি তো পৃথিবীতেই নেই। ভালো থাকবেন। আজকে যখন ঝালদা কাণ্ডে আপনি কেন ওসিকে সরাননি? ও যে ওসি আপনার দলের হয়ে দাবিদারি করছে, কেন তাকে আপনি ক্লোজ করেননি? এইটা কিন্তু ম্যাডাম আমি মনে করি আপনি অনেক দিন রাজকার্য করলেন, আরও করুন, আমি জানি আগামী দিনেও আপনি থাকবেন, কিন্তু মনে রাখবেন রাজধর্ম কিন্তু কঠিন জিনিস। লোকজন সে স্থাবকতার মধ্যে আপনি ঘিরে আছেন, আপনি তার থেকে উঠুন। আপনার অনেক আগে উচিত ছিল পার্থ চ্যাটার্জি পরেশ অধিকারীকে স্টেপ ডাউন করিয়ে দেওয়া। সেটা যদি করতেন এবং যদি আপনি দৃঢ় স্টেপ নিতেন, তাহলে আজকে আপনাকে বলতে হতো না যে আমি ওয়েট করছি, কুণালবাবুরা যেটা বলছেন কোর্ট মান্যতা দিলে আমি তাদেরকে বিদায় দেবো। দ্যাট ইজ নট দি কালচার, দ্যাট ইজ নট রাজধর্ম। এই রাজধর্ম 2002 সালে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন শিখিয়েছিলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রীকে, বেটা রাজধর্ম পালন করো। সেদিনও কিন্তু গুজরাটে সেই মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেননি। ম্যাডাম, আজকে আপনিও রাজধর্ম পালন করছেন না, উঠুন, জাগুন। হলিস্টিক কালচার যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন, আপনিও কিন্তু ইতিহাস থেকে একদিন মুছে যাবেন।